দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এবং আজকের টপিক হলো হঠাৎ কেন নেপাল 20 বছর ধরে চলা সরকার পড়ে গেল এবং প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হলো। এর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কী ছিল, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভুলবেন না এবং বেল আইকন ক্লিক করে অলে ক্লিক করবেন। আপনার জন্য এটা 1 সেকেন্ডের কাজ, কিন্তু এটা আমাকে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো দর্শক, শুরু করা যাক ভিডিওটি। আজ থেকে 1 সপ্তাহ আগে নেপালের কোনো নামই ছিল না ভারতের মিডিয়াতে। হঠাৎ কি হলো, 3-4 দিনের মধ্যে নেপাল 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 সমস্ত ইন্ডিয়ান মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়া, সোশ্যাল মিডিয়া নেপালের ঘটনা চলে এলো। ঘটনাটা কী ঘটেছে সেটা একটু জানাই আপনাদের। ঘটনাটা হলো 3-4 দিন আগে নেপাল সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হঠাৎ করে বন্ধ করে দেয়। তার মধ্যে যেটা পপুলার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং আরও এক্স সমস্ত কিছু বন্ধ করে দেয়। এবং বন্ধ করার পিছনে কিন্তু গভর্নমেন্টের সেরকম কোনো রোল ছিল না। আজ আমরা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দোষারোপ করছি, কিন্তু যদি আইনের দিক থেকে দেখেন কেপি শর্মার কিন্তু কোনো দোষ ছিল না। কারণটা হলো এটা নেপাল হাইকোর্টের অর্ডার ছিল। যেহেতু নেপাল হাইকোর্টের অর্ডার ছিল সেহেতু কেপি শর্মা ওলিকে মানতে বাধ্য হয়েছিল। জাস্ট আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, সেমভাবে ঘটনাটা ঘটেছে। তো ফাইনালি কি হলো না, ফাইনালি যখন এটা ব্যান করা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তখন স্টুডেন্টরা রাস্তায় নেমে এলো। ওখানে একটা গ্যারাকল ছিল যে 28 বছর বয়স পর্যন্ত স্টুডেন্টরা তারাই নামতে পারবে। কিভাবে প্ল্যান করা হয়েছে যাতে করে কিনা কোনো পাকা মাথার লোক, অর্থাৎ যারা অল্প আধটু পলিটিক্স জানে বা কোনো বিরোধী দল যাতে ফিল্ডে না নামে, কেবলমাত্র ফ্রেশ স্টুডেন্টদের দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল, যাতে করে কিনা যারা এই ষড়যন্ত্রকারী তাদের কথা মতো টোটাল ব্যাপারটা ওঠানামা করে। যেরম ভাবা হয়েছিল এক্স্যাক্টলি ঠিক সেইভাবেই কাজটা কিন্তু হয়েছে। এবার আমরা আসবো যে হঠাৎ কেন তট্টাপলট হলো, কেন হঠাৎ গভর্নমেন্ট চেঞ্জ হলো। দেখুন, যখন রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা নেমে পড়েছে এবং সরকারি বাসভবনে ঢুকে পড়েছে, রাষ্ট্রপতির বাসভবনে ঢুকেছে, রাষ্ট্রপতি তখন বাধ্য হয়ে সেনাবাহিনীকে ডেকেছে, পুলিশকে ডেকে যা যা করা সব করেছে। 19টা স্টুডেন্ট মারা যায় গুলি খেয়ে, অসংখ্য আহত হয়, জাস্ট বাংলাদেশের মতো ঘটনা আর কি। তো সেখানে তখন আর কিছু করার ছিল না। যত স্টুডেন্ট মারা গেছে তত বেশি আরও স্টুডেন্ট বাড়তে থাকে। তখন সরকার কি করে, বাধ্য হয় যে ব্যানটা লাগিয়েছিল, ব্যানটা তুলে দেয়। কিন্তু ব্যান তুলে দেওয়ার জন্য তো সোশ্যাল মিডিয়ার জন্য থোড়ি স্টুডেন্ট রাস্তা নেমেছে, সোশ্যাল মিডিয়ার জন্য থোড়ি 19টা তাজা পান খইয়েছে। এর পিছনে তো রহস্য অন্য ছিল। তো যাই হোক, এটা স্টুডেন্ট আন্দোলন সোশ্যাল মিডিয়ার আন্দোলন থেকে এটা চলে গেল গভর্নমেন্ট ফেলার আন্দোলনে। এবং যথারীতি স্টুডেন্টদের সাথে সাথ দিয়েছে কোনো একটা দেশের ডিপ স্টেট। তো ফাইনালি সরকার পড়তে বাধ্য হয় এবং যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সে পালিয়ে যেতে পর্যন্ত বাধ্য হয়। লুকিয়ে চড়িয়ে যেনভাবে চলে গেছে। এবং সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ছিল তাদের প্রত্যেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অনেকেই অ্যারেস্ট করা হয়েছে, প্রচণ্ড মারধর করা হয়েছে। ভাবুন, আজ থেকে 20 বছর আগে যখন মাওবাদী সরকার, এটা বেসিক্যালি মাওবাদী সরকার, প্রচণ্ডর নেতৃত্বে মাওবাদী নেতা ছিল প্রচণ্ড, একটা হিন্দু রাষ্ট্রকে কিভাবে সেকুলার রাষ্ট্র করা হলো। এখানে চীনের একটা বিশাল ডিপ স্টেট কাজ করেছিল, যেটা হিন্দু রাষ্ট্রকে তো সবাই নষ্ট করতে চায়, সব ধর্মের লোকই নষ্ট করতে চায় হিন্দু রাষ্ট্রকে। তো চীন সেটা করেছিল
চীন যত রকমভাবে অস্ত্র সাহায্য করার ছিল সব করেছিল মাওবাদীদের, এবং মাওবাদীরা যে রাজতন্ত্র ছিল রাজতন্ত্রকে পুরো শেষ করে দেয়। কিন্তু দেখুন সময়ের কি ঘোর প্যাঁচ, জনগণ আস্তে আস্তে রাজ পরিবারকে চাইতে শুরু করলো। এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। 2020 সালে হঠাৎ করে চীনের সেনাবাহিনী 5খানা গ্রাম দখল করে নেয় নেপালের। এবারে যে 5খানা গ্রাম দখল করে, এই 5খানা গ্রাম দখল করার সাথে সাথে বলে তোমরা আজ থেকে চীনা হয়ে গেলে, তোমরা নিজেদের নেপালি ভেবো না, তোমরা চীনা হয়ে গেলে। এবং এই ঘটনায় ওই 5টা গ্রামের যারা বাসিন্দা ছিল তারা কিন্তু খুব বড়সড় আন্দোলন করে, কিন্তু করেও কিছু করার থাকে না, কারণ 5টা গ্রামের লোক কতটা বা কী করতে পারে। এবং সব থেকে যেটা মানে যারা নেপালের জনগণ যেটা লেগেছিল, এই কেপি শর্মা ওলি কিন্তু এদের চীনকে পুরো সাপোর্ট করেছিল। এখান থেকে কিন্তু ঘটনার সত্যবাদ, অর্থাৎ 2020 থেকে কিন্তু জাল বিছানা শুরু হয়। এবার ডিপ স্টেট বলতে আমি কাদের বোঝাচ্ছি? ডিপ স্টেট বলতে আমি বোঝাচ্ছি আমেরিকা। আমেরিকার ডিপ স্টেট টোটাল এই কাজটা করিয়েছে। কারণ এটা দেখা যাচ্ছিল যে নেপালের এই যে সরকার মোটামুটি চীনের হাতের পুতুল হয়ে গেছিলো, চীন যেভাবে চালাচ্ছিল সেভাবে চলছিল। এটা আমেরিকা মেনে নিতে পারছিল না। আপনারা দেখে থাকবেন বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছিল, শেখ হাসিনাকে বলেছিল যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতে, ওখানে ওরা একটা ছোট খ্রিস্টান রাষ্ট্র করবে এবং আমাদের সেনাঘাঁটি করবে। অবভিয়াসলি শেখ হাসিনা রাজি হয়নি, কিন্তু এখন যে আছে মানে ডক্টর ইউনিস, জঙ্গি ইউনিস, ওকে বললেই দিয়ে দেবে আমেরিকাকে, এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর কি। তো শেখ হাসিনাকে সরতে বাধ্য হলো। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো একদিন মারাই যেত বা ওকে ফাঁসি দিয়ে দিত। এবার আমি আসবো পাকিস্তানের ঘটনায়। পাকিস্তানের ইমরান খানকে কিন্তু আমেরিকা সেম ঘটনা ঘটেছিল। যখন জো বাইডেন একটা মানে এরিয়া চেয়েছিল পাকিস্তানকে, যাতে ওরা এয়ারবেস তৈরি করতে পারে পারমানেন্টলি, সেটা রাজি হয়নি। ফাইনালি কী হলো, সরকার তো ফেললোই, উল্টে ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিল। ভাবুন, একটা দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকা 12,000 কিলোমিটার দূরে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। তার মানে কি, সাউথ এশিয়ার 4টে দেশের গভর্নমেন্ট ফেলে দিল আমেরিকা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে একই, জনগণকে রাস্তায় নামালো বা স্টুডেন্টদের রাস্তায় নামালো। যে অ্যাক্টিং গভর্নমেন্ট আছে, অ্যাক্টিং গভর্নমেন্টের যে রাজপ্রাসাদ আছে বা যেটা আছে থাকার জায়গা, সেগুলোকে ঘেরাও করলো, জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিয়ে আমেরিকা তাদের পছন্দের সরকারকে বসালো। বাকি থাকলো কেবল ভারত। ভারতকে কিন্তু আমেরিকা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে ভারতের কিভাবে এই মোদী সরকারকে ফেলে দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডিয়া যেভাবে দুর্বার গতিতে এগিয়ে চলছে ইকোনমিক্যালি বা মিলিটারি দিক থেকে, এটা কিন্তু আমেরিকা মেনে নিতে পারছে না। সেই জন্য আমেরিকা পাকিস্তানকে যা যা সাহায্য করার সব করছে, পাকিস্তানকে আরও স্ট্রেনথেন করছে যাতে কিনা ইন্ডিয়ার এগেনস্টে লড়তে পারে। তো এই টোটাল ঘটনার পিছনে আমেরিকার ডিপ স্টেট কিন্তু কাজ করেছিল। এবার দর্শক আমরা আসবো যে এই সেকুলার গভর্নমেন্টটা ব্যাপারে একটু বলি। সেকুলার গভর্নমেন্ট আর কিছু নয়, যেমন একটা ইসলাম ধর্ম, তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শত শত বছর ধরে একটা ধার্মিক পরিবেশে তারা বড় হয়েছে, তাদের একটা নিজস্ব সিস্টেম আছে। হিন্দু ধর্মের একটা সিস্টেম আছে, শত শত বছর ধরে হিন্দু ধর্ম চলে এসছে। তো সেই ধর্ম যে একটা দেশ, একটা ধার্মিক একটা হিন্দু রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র, তাদের একটা পরিকাঠামো থাকে। কিন্তু সেকুলার কী জানেন তো? সেকুলার মানে তারা হচ্ছে কোনো ধর্মকে তো মানেই না, উল্টে তারা বলে যে ধর্মের সাথে পলিটিক্সের গোলানো চলবে না, তবেই তারা সেকুলার। আমি জাস্ট এক্সাম্পল দিই, আমাদের সিপিএম সরকার, ভাবুন 34 বছরে আমাদের বাংলা সিপিএম সরকার কী করেছে? কিছুই করেনি। যা ছিল সব শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পরে এখন পশ্চিমবঙ্গের একদম 12টা বাজিয়ে দিয়েছে। তো নেপালেরও সেম ঘটনা ঘটেছিল। নেপালের অর্থনৈতিক অবস্থা জিরোতে নামিয়ে দিয়েছিল। সমস্ত রাজনৈতিক নেতারা তারা যত রকম সরকারি ফেসিলিটি থেকে আরম্ভ করে যত রকম চৌর্যবৃত্তি আছে সব করে
পুরো নেপালকে ভিখারি বানিয়ে দিয়েছিল। তো দেখুন আজ নেপাল কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখন নেপালের যা কন্ডিশন, কী হবে কেউ জানে না। নেপাল এখন কোনো না সরকার আছে, না মিলিটারি পর্যন্ত হাতে নিয়ে যাবেন, দেয়ার ইজ নো গভর্নমেন্ট। কে সরকার চালাবে? তো এই জায়গায় আমার একটাই বলার আছে, সেটা হলো ইন্ডিয়াকে কিন্তু কঠিন হাতে এখানে মোকাবিলা করতে হবে। কারণ ইন্ডিয়া আর নেপাল মোটামুটি একই রাষ্ট্র। নেপালের সাথে ভারতের সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক, ধার্মিক সম্পর্ক। সেখানে চীন বা আমেরিকায় নাক গলাবে, এটা ইন্ডিয়ায় মেনে নেওয়া উচিত নয় কিন্তু। এবং ইন্ডিয়া আবার একটা ভুল করবে যদি আমেরিকা বা চীন অ্যাক্টিভলি, এখন তো চীন পারবে না, আমেরিকা যদি অ্যাক্টিভলি নেপালকে কন্ট্রোল করে, তাহলে কিন্তু ভারতের পক্ষে দুঃখ আছে। সেই জন্য আমাদের মোদিবাবুকে পলিটিক্স না করে এই সব ব্যাপারে জিও পলিটিক্সটা একটু দেখা উচিত। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।